নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেল আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর ক্যাপশন দেখে তো বন্ধুরা তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা রথযাত্রার জোগাড়ের ওপর হতে চলেছে। এই ভিডিওটার জন্য তোমরা অনেক দিন ধরে আমায় রিকোয়েস্ট করছিলে। আসলে নানান রকম কাজ সামলে আমারও এডিট করা হয়ে উঠছিল না, তাই আজ সকাল সকাল ভিডিওটা এডিট করে তোমাদের জন্য দিয়ে দিলাম। আর প্রথমেই আমি গেছিলাম রথযাত্রার জোগাড় করতে বাগবাজারে গেছিলাম মিষ্টি কিনতে, কিন্তু গিয়ে দেখলাম সেখানে প্রচুর রথ এবং জগন্নাথ বলরাম সুভদ্রা মাটির আর কাঠের বিক্রি হচ্ছে। দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিল, নিজের ছোটবেলাটায় যেন এক লহমায় ফিরে গেছিলাম। আর দেখো বন্ধুরা, ওই জগন্নাথ বলরাম সুভদ্রাটা কাঠের তৈরি, ওইগুলো কিন্তু ট্রিপিক্যাল বেঙ্গলি স্টাইল কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা। আমার কিন্তু বেশ লেগেছে, বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্প বলে কথা। আর আমি গেছিলাম এই শ্রী গোবিন্দ। সবসময় হাতে সময় থাকে না বাড়িতে ঠাকুরের জন্য নারকেল নাড়ু বানানোর। যখন সময় পাই না তখন আমি চলে যাই এই শ্রী গোবিন্দ ভান্ডারে। এখানে নারকেল নাড়ুর পাশাপাশি বিভিন্ন রকম মিষ্টি যেমন চন্দ্রপুলি, ক্ষীরের সন্দেশ, খাজা এইসবও পাওয়া যায়। এইগুলোও নিয়ে নিয়েছিলাম কয়েকটা, কারণ না এই চন্দ্রপুলি, ক্ষীরের সন্দেশ আর খাজা সব দোকানে চট করে পাওয়া যায় না, আর এদের কোয়ালিটিও মিষ্টির খুবই ভালো, তাই জন্য এখান থেকে আমার মিষ্টি। বন্ধুরা, যারা তোমরা কলকাতায় থাকো তারা কিন্তু একবার হলেও গোবিন্দ নারকেল নাড়ু আর চন্দ্রপুলিটা ট্রাই করে দেখতে পারো, মন্দ লাগবে না, কথা দিতে পারি। যাই হোক, বাড়িতে এসে দেখলাম ইলেকট্রিশিয়ান দাদা চলে এসেছে রথের লাইট সেট করবার জন্য। দাদা বেশ ভালোই কাজ করে। আর বন্ধুরা, দেখেই তো বুঝতে পারছো আমার রথটা 3 পার্টে খোলা যায়। এই 3 পার্টে খোলা রথ করার পেছনেও একটা কারণ আছে। আসলে আমি একা যাতে সমগ্র রথটাকে বইতে পারি, তাই জন্যই এই 3 পার্টে খোলা রথ আমার বানানো। সবসময় লোকজন পাওয়া যায় না, লোকবলের অভাব ধীরে ধীরে হতেই থাকে। যারা আমরা বাড়িতে পুজো করি তাদের প্রত্যেকের কাছে এই লোকবলটা একখানা ভীষণ সমস্যা। অনেক সময় হয়তো পুজোর জন্য খরচটা তুমি জুগিয়ে নিতে পারো, কিন্তু যদি পর্যাপ্ত লোকবল না থাকে তাহলে কিন্তু পুজো করাটা বেশ চাপের। তাই জন্যই আমার এই 3 পার্টে খোলা রথ করার আসল কারণ। যাই হোক বন্ধুরা, এই রথে তো লাইট লাগিয়ে গেল দাদা, তারপর চাঁদোয়াটা সেট করে নিয়েছি, তারপর ছাদ টাদ সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে লোকবল কম বলে কিংবা লোকবলের কোনো সিওরিটি নেই বলে রথ কিন্তু আমার ছাদেই টানতে হয়, আমি রথ নিয়ে বাইরে বেরোতে পারি না। আর প্রত্যেকবারই দেখি রথে কিছু না কিছু জায়গা থেকে রং উঠে যায়, তাই জন্য এবারও দেখলাম সারথির মাথার টুপি আর কাঠের ঘোড়ার পায়ে কিছুটা জায়গায় টাচ আপ দিতে হবে, তাই জন্য আমি সমগ্রটা আবার টাচ আপ দিয়ে নিচ্ছিলাম। আসলে এই সমগ্র রথটাই কিন্তু আমি উইদাউট কালার করিয়ে এনেছিলাম, আর তারপর বাড়িতে নিজের মতন করে, নিজের মন মতন করে নিজের রথ নিজেই রং করে নিয়েছিলাম। খারাপ ভালো জানি না, তবে চেষ্টা করেছিলাম একটু হলেও বাংলার পুরনো দিনের রথের স্থাপত্যের যে ঐতিহ্য রয়েছে তাকে কিছুটা হলেও ফিরিয়ে আনানো যায়। কিন্তু সেক্ষেত্রে খুব যে বেশি সফল হয়েছি এ কথা আমি বলতে পারিই না, কারণ বাংলার পুরনো দিনের রথগুলো ছিল খুব সুন্দর। আসলে অত সুন্দর রথ বানানোর কারিগর এখনকার দিনে আর নেই। আর রথগুলো মেনলি ছিল মন্দিরের মতন আকৃতির, অনেকটা দক্ষিণেশ্বরের মন্দির যেরকম নবরত্ন মন্দির ঠিক সেরকম। আর সেরকম রথ বানাতে গেলে রথ খোলা যাবে না, রথ পুরোপুরি এরকম ডিটাচেবল সিস্টেমে বানানো সম্ভব হয়নি, আর রথ রাখার মতন অতটা জায়গাও আমার বাড়িতে নেই। তাই জন্যই কিছুটা বাধ্য হয়ে আমায় এরকম সোজা তল বিশিষ্ট রথ বানিয়ে নিতে হয়েছে। তবে রথের ভেতরে আঁকাগুলো আমি নিজেই এঁকেছি, একদিকে কৃষ্ণকালী, একদিকে ষড়ভুজ মহাপ্রভু, একদিকে রাম দরবার, আর পেছনে নরসিংহদেব প্রহ্লাদের সাথে অবস্থান করছেন। যাই হোক, এই তো গেল রথের গল্প। কিন্তু রথযাত্রার দিন সকাল থেকে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। সে বৃষ্টি মাথায় রেখে আমাকে যেতে হয়েছিল ফুলঘাটে, আর যাওয়ার সময় একটাও বাস ছিল না, তাই জন্য বাধ্য হয়েই চলে গেছিলাম ট্যাক্সি নিয়ে ফুলঘাট। আর যাওয়ার সময় দেখো বন্ধুরা, বৃষ্টি ভেজা কলকাতা দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার তো মনের ভেতর টেনশন কি করে সমস্ত কাজটা সম্পন্ন হবে, কারণ যা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে পুরো ছাদ যাবে ভিজে। কি করে রথ টানবো আর কি করে এবার রথের পুজো করব, আমার তো তাও একখানা সেমিসেট করা আছে। যাই হোক, গিরিশ ঘোষের বাড়ি, বলরাম বসুর বাড়ি সমস্তটাই দেখতে দেখতে আমরা চলে গেছিলাম ফুল মার্কেটে। আর ফুল মার্কেটে গিয়ে দেখলাম মহাপ্রভুর রথ দাঁড়িয়ে রয়েছে আর মন্দির তখন অবধি। এই যে ফুল মার্কেটে গিয়ে আমি মাঝে মধ্যে ফুলের দাম নিয়ে ভিডিও করি, এতে অনেকেরই আপত্তি থাকতে পারে, কিন্তু আমার এর পেছনে একটা যুক্তিসঙ্গত কারণ আছে। আমার মনে হয় ফুল মার্কেটে প্রত্যেক দিনের ফুলের দামের যে লেভেল অফ ওঠানামা করে তার উপরে কিন্তু কলকাতার শহরতলি এবং শহরাঞ্চলের ফুলের দাম
নির্ভর করে। এইবার এই ফুলঘাটে কিংবা নর্মাল ফুলের দোকানেও এখনও অবধি ফোনপের পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই জন্য আমরা যদি আগে থেকেই ফুলের দাম সম্পর্কে জানতে পারি তাহলে আমরা সেই পর্যাপ্ত ক্যাশটা ক্যারি করে সে জায়গায় যেতে পারবো। যাই হোক, এটা আমার নিজস্ব মতামত, একান্ত ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু বন্ধুরা জানো তো, ফুলের দাম না মারাত্মক লেভেলে বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগেই পদ্ম ফুলের দাম ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা। আর এই রথযাত্রার দিন পদ্মের এক বান্ডিলের দাম গেছে 270 টাকা। ভাবুন তো বন্ধুরা কতটা বেশি। অ্যাকচুয়ালি আগের বছরও রথযাত্রায় যে দামের ফুল আমি কিনেছিলাম, এ বছর কিন্তু তার থেকে বেশি টাকা দিয়েও সেই পরিমাণ ফুল আমি কিনতে পারিনি। তবে একদিক দিয়ে বাঁচোয়া কি, আমার ছাদ বাগানে এখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। সেই ফুল দিয়ে আমি অন্তত নিত্য পুজো আর সাথে রথের দিনে বিশেষ পুজোর ফুলটুকুও আমি পেয়ে গেছিলাম। দেখো বন্ধুরা কত ফুল হয়েছে। মোটামুটি আমাকে কিন্তু পুজোর জন্য বাইরে থেকে কোনো রকম গাঁদা ফুল কিনতে হয়নি। আর নিত্য পুজোও হয়ে গেছে বন্ধুরা, দেখো তো কি সুন্দর লাগছে অন্নদা ঠাকুরানীকে। যাই হোক, সব শেষে শুরু করে নিয়েছি রথ সাজানোর কাজ। এই রথ সাজানোর কাজটা কিন্তু ভীষণ ভাইটাল। রথ না সাজালেও হয়, কিন্তু রথ সাজালে সেই যেন এক লাফে ছোটবেলায় ফিরে যায়। আমাদের ছোটবেলার রথযাত্রা সে এক অন্য রকমের নস্টালজিয়া। তখন এত সুন্দর এত বড় রথ আমার ছিল না। আর 5টা সাধারণ বাড়ির মতনই বাবা বাজার থেকে রথ নিয়ে আসতো। সেই রথ কখনো একতল, কখনো বা 3 তলা রথ। আর সেই রথ সাজানো হতো বিভিন্ন রকম রং বেরঙ্গি কাগজ আর বিভিন্ন রকম পাতাবাহারি গাছের ডালে। ভেতরে থাকতো মাটির জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর মূর্তি। হয়তো এত আভিজাত্য ছিল না, এত সৌন্দর্য বোধ জ্ঞান ছিল না আমার, কিন্তু সেই রথযাত্রাও কিন্তু আমার মনের খুব কাছেই ছিল। আসলে বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই আমাদের ছোটবেলায় আমরা দেখতে পারতাম রথের দিন সব বাচ্চা বাচ্চা ছেলেরাই মোটামুটি পাড়ার রথ নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে। আর এইসবের মধ্যেই যদি রাস্তায় বেরিয়ে দেখতাম কারোর রথে লাইট লাগানো রয়েছে, তাহলে তো আমরা পুরোপুরি অবাক। সে অবাক হয়ে তাদের রথের দিকে আমরা এক দৃষ্টে তাকিয়ে থাকতাম, ভাবতাম কি সুন্দর না জানি তাদের রথ। এখন রথ নিয়ে এই আবেগ অনেকটাই কমে গেছে। এখন আর মানুষদের কাছে এত সময় নেই এইভাবে বাচ্চাদের নিয়ে রথযাত্রা পালন করার। বাচ্চাদেরকেও দেখেছি রথ নিয়ে তারা খুব একখানা বেশি মাতামাতি করতে ভালোবাসে না। তাদের বিভিন্ন রকম লেখাপড়ার চাপ রয়েছে, ভীষণ টাইট শিডিউল। তার মধ্যে সময় পেলে তারা মোবাইলে গেমিং কিংবা টিভিতে কার্টুন দেখবে। তারা রথ নিয়ে বেরোবে এরকম আশা করাই যায় না এখনকার দিনে। যাই হোক, আমার তো রথ সাজানো হয়ে গেছে। রথ সাজানোটা দেখে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও এটা কেমন হয়েছে, আর তোমাদের ছোটবেলার রথযাত্রার অভিজ্ঞতা কিরকম ছিল সেইটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আমার কিন্তু এই রথের অভিজ্ঞতা শুনতে দারুণ লাগে। তমনাস অনেক সকালেই চলে এসেছিল সেই দিনকে, এসেও আমায় অনেক কাজে হেল্প করে দিয়েছে। রথ সাজানোর ক্ষেত্রেও প্রচুর হেল্প করে দিয়েছে। ছেলেটাকে সবসময় আমি পাই না, ও পড়াশোনায় ভীষণ ভালো। আগে থাকতো ত্রিবান্ধমে, এখন কদিন কলকাতায় এসেছে, এরপরেই চলে যাবে কানপুরে। কানপুরে IIT থেকে PhD করার সুযোগ পেয়েছে ও। যাই হোক, ওকে তো আর পাবো না, কিন্তু ওকে কংগ্রাচুলেশন। ও এইভাবে আরও এগিয়ে যাক, আর এইভাবে আরও অনেক কিছু নতুন গবেষণার মাধ্যমে আমাদেরকে নতুন কিছু উপহার দিক, এইটাই ঠাকুরের কাছে কামনা করব। দেখো বন্ধুরা, গাছে কিন্তু অনেক রকমের ফুল হয়েছে। আর তমনাসও নিজের বাড়ি থেকে টগর ফুল, কামিনী ফুল এইসব নিয়ে এসেছে। তাই জন্য ফুল আর সেরকমভাবে বাইরে থেকে আমায় কিনতে হয়নি। আর নৈবেদ্য আমি মোটামুটি গুছিয়ে দিচ্ছি, তারপর তমনা সাজিয়ে দিচ্ছিল ঠাকুরের জন্য চিনির নৈবেদ্য, বিভিন্ন রকম মিষ্টি, জিলাপি, নিমকি এইসব দিয়ে নৈবেদ্য করেছিলাম। আর তারপরেই করে নিয়েছিলাম রথের পুজোটা। পূর্ণাঙ্গ বিধিবিধানের সাথে গৃহস্থের বাড়িতে রথযাত্রা করা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। তার কারণ শ্রীক্ষেত্র পুরীধাম, মাহেশের রথযাত্রা কিংবা গুপ্তিপাড়া বা মহিষাদল রাজবাড়ির রথ, এই সমস্ত রথযাত্রায় হয় ভীষণ নিয়ম নিষ্ঠার সাথে। রথের পুজোও ভীষণ কঠিন। রথে যেরকম রয়েছে আগের দিন অধিবাস পুজো, ঠিক সেরকমই রথের দিন রথের প্রতিষ্ঠা পুজো এবং হোমাদি সম্পন্ন করে নেওয়ার পর রথকে নিবেদন করতে হয় দেবতার উদ্দেশ্যে। অর্থাৎ যে দেবতা রথে আরোহণ করবে তার উদ্দেশ্যে রথ নিবেদন করতে হবে। সেইখানে শ্রী শ্রী জগন্নাথ দেবও হতে পারে কিংবা শালগ্রামও হতে পারে, আবার অনেক রথ আছে শ্রী শ্রী দেবীর উদ্দেশ্যে নির্মিত। প্রচুর আবরণ দেবতা, রথের আবরণ দেবতাদের পুজো এতটাই
ভাস্ট যে সমগ্র পুজোটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। তাই জন্য রথের পুজো কিন্তু আমি খুব সংক্ষেপে করে নিয়েছি। আর রথের নৈবেদ্যের মধ্যেও ছিল কাঁঠাল, গজা, নিমকি, অমৃতি, এইসবই যেরকম নর্মাল গৃহস্থ বাড়িতে দেওয়া হয় সেরকমই রথের নৈবেদ্য। রথে বিভিন্ন রকম মিষ্টি দেওয়ার পাশাপাশি আমরা বাঙালিরা জিলাপি আর খাজা এই দুটো জিনিস কিন্তু রথের প্রসাদে অবশ্যই দিই। আর রথের দিন রথের মেলায় গিয়ে খাজা, জিলাপি আর পাঁপড় না খাওয়া বাঙালির সংখ্যা কিন্তু বেশ কম। এখনও যদি কাউকে জিজ্ঞাসা করা হয় রথের মেলায় গিয়ে বন্ধুরা তোমরা কি খেয়েছো, এক বাক্যে আমরা এক পায়ে খাড়া হয়ে বলি জিলেপি, খাজা আর পাঁপড় খেয়েছি। এই ছোটবেলার রথের মেলা কিংবা ছোটবেলার রথের অনুভূতিটাই ছিল আলাদা। এখনও রথতলায় রথের মেলা বসে আমাদের বেলঘড়িয়া রথতলায়, কিন্তু সেখানে আর আমার গিয়েও ওঠা হয় না। রথের সামনে রথের পুজো তো আমি মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম। ততক্ষণে বাড়িতেও মোটামুটি আমার কয়েকজন বন্ধু বান্ধব এসে গেছিল রথ টানবে বলে। তাদের রথ নিয়ে বেশ আনন্দ উত্তেজনা এখনো অবধি বজায় আছে। আর তাদের আছে বলেই আমি এখন রথটা ছোট হলে করারও সাহসটা মনের মধ্যে ধরে রাখি। লোকবল ছাড়া কিন্তু রথযাত্রা হোক কিংবা দুর্গোৎসব হোক কোনোটাই করা পসিবল না, এটা সব সময় মাথায় রাখতে হবে। এই লোকবলের অভাবেই কিন্তু অনেক সময় অনেক জায়গায় অনেক বাড়ির গৃহস্থরা অনিচ্ছা সত্ত্বেও নিজেদের বাড়ির পুজো বন্ধ করে দিতে বাধ্য হয়। একটা পুজো চালাতে লোকবল অর্থবল দুটো লাগে, কিন্তু অর্থবলটা একটু কম হলেও ছোট পরিসরেও পুজোটা সম্পন্ন করে নেওয়া যায়। কিন্তু লোকবলের অভাবে যদি সমগ্র পুজো বন্ধ হয়ে যায় তার যে কী লেভেল অফ কষ্ট সেটা যাদের হয় তারাই বোঝে। যাই হোক, দিনের শেষে সমস্তটাই ভগবতীর ইচ্ছা, তার ইচ্ছা ব্যতীত বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পাতাও নড়ে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। রথের পুজো তো শেষ হয়ে গেছে, তারপর রথের চারিদিকে নারায়ণ আর জগন্নাথ মহাপ্রভুকে 7 বার পরিক্রমা করিয়ে নিতে হয়। এই 7 বার পরিক্রমায় আমরা করিয়ে নিচ্ছিলাম। আর তারপর রথের মধ্যে নারায়ণ আর জগন্নাথজিকে স্থাপন করে নিয়েছিলাম। এই সময়ে নিয়মগুলো কিন্তু বেশ ভালো। মধুর হরিনামের সাথে সাথে রথযাত্রার চারিদিকে নাম সংকীর্তন করতে করতে প্রভুকে নিয়ে ঘোরা, আর তারপর তার মধ্যে তাকে স্থাপন করে তার কর্পূর আরতি করে নেওয়া। এই কর্পূর আরতি সম্পন্ন করে নেওয়ার পরেও রথ চালাবার আগে একখানা নিয়ম পালন করতে হয়। সেই নিয়মটা আর কিছুই নয়, রথের চাকাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে, রথের দড়ি ধুয়ে সামনের রাস্তায় একটু জলের ছিটা দিয়ে নিয়ে তারপর রথ 3 বার এগোবে আর 3 বার পেছবে। প্রথমে একবার পেছলো, তারপর একবার এগোলো, তারপর আরেকবার পেছলো, তারপর আরেকবার এগোলো, আর তারপর পিছিয়ে যখন এগোয় তখন একবারই সামনের দিকে এগোবে। এই হলো রথ চালানোর নিয়ম। এই নিয়মটা আমি অনেকদিন পরেই জেনেছি, ছোটবেলায় জানতাম না। পরবর্তীতে যখন রথ নিয়ে পড়াশোনা করেছি, নিজের বাড়িতে রথযাত্রা মোটামুটি একখানা পরিসরে করবার সুযোগ পেয়েছি, তখনই আমি এই নিয়মটা জানতে পেরেছিলাম। পূর্বে বাংলায় যখন রথযাত্রা সম্পন্ন হতো তখন সে রথযাত্রা কিন্তু মেনলি জমিদার পরিবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা রথযাত্রায় যখন বেরোতেন তখন রথের আগে বিভিন্ন রকম বর্ণাঢ্য শোভাযাত্রা তো থাকতোই, তার সাথে এটা স্পেশালি থাকতো, সেটা হলো হরিনাম সংকীর্তন। যা ছাড়া রথযাত্রা ছিল সম্পূর্ণরূপে ইনকমপ্লিট। তো হরিনাম সংকীর্তনের সাথে সাথে রথযাত্রা সম্পন্ন করতে পারলে কিন্তু বেশ লাগে দেখতে। কিন্তু ওই যে লোকবলের অভাব, দিন শেষে আমাদের মধ্যে সেইটাই হয়েছে, লোকবলের অভাব। তার জন্য আমরা কিন্তু আলাদা করে আর কীর্তনের দল ডাকতে পারিনি। আর এইটুকুনি জায়গার মধ্যে ডাকবই বা কী করে, ছাদটাও তো ছোট, তার মধ্যে গাছ ভর্তি, তো সেইখানেই রথযাত্রা সম্পন্ন করতে হয়। আর রথ নিয়ে নিচে নামলে ভীষণ ঝামেলা। তার কারণ কি, রথের সামনে রথের পুজোটা করতে হয়, আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেটা সব সময় গাড়ি ঘোড়া যায়, সেখানে রাস্তা আটকে রথের পুজো করলে যানবাহন চলাচলে ভীষণ অসুবিধা। সেক্ষেত্রে কিন্তু এটা করা কখনোই আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। তাই জন্য সমগ্রটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। নয় তোমরা ভাবতেই পারো কেন রথের পুজোটা আমরা রাস্তায় করি না, কিংবা পুজোর পরে কেন আমরা রথ নিয়ে বাইরে বেরোই না। এর পেছনে এই কারণটাই আছে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। যাই হোক, ছাদের ওপর 3 বার রথটাকে ঘুরিয়ে নিয়ে তারপর রথটাকে পুনরায় তার পূর্ব জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে মহাপ্রভু এবং শালগ্রামজিকে নিয়ে গেছিলাম চিলেকোঠার ঘরে। এই চিলেকোঠার ঘরেই মহাপ্রভু এবং শালগ্রামজি আগামী 7 দিন আমাদের মধ্যে উপস্থিত হয়ে নিত্য পুজো নেবেন।
সেরকম বড় এলাহি কিছু ব্যবস্থা না, তবে চেষ্টা করি এই 7 দিন মহাপ্রভুর যথাবিধি সেবা অর্চনা করার। মহাপ্রভু এবং শালগ্রামকে ওপরের ঘরে নিয়ে যাওয়ার পর তারপর তাদের সংক্ষেপে করিয়ে নিয়েছিলাম অভিষেক, পঞ্চগব্য, পঞ্চামৃত, গঙ্গাজল এইসব দিয়ে। আর তারপর তাদের জামা কাপড় ছাড়িয়ে আবার পুনরায় নতুন বস্ত্র পরিয়ে তাদের ভোগরাগ সম্পন্ন করেছিলাম। যদিও বা রথের দিন দুপুরেও স্বল্প পরিমাণ মহাপ্রভুকে ভোগ দিয়েছিলাম, কিন্তু রথে ঘোরাঘুরি করার পর তো মহাপ্রভুর খিদে পেয়ে যাবে, তাই জন্য তখনও ছিল ভোগের ব্যবস্থা। যদিও সে ভোগের ব্যবস্থা যৎ সামান্যই ছিল, গৃহস্থ বাড়িতে আর কী বা করা সম্ভব। মহাপ্রভু পুরীতে শ্রীক্ষেত্রে বসে যেরকম 56 ভোগ নিত্য 4 বেলা খান, সেরকম তো আর আমাদের বাড়িতে বসে করা সম্ভব নয়। আর মজার ব্যাপার হলো, শ্রীক্ষেত্রে মাটির উনুনে মাটির পাত্রে রান্না হয়, আর 7খানা স্তরে যখন পাত্র সাজানো হয় তখন ওপরের পাত্রের রান্না কিন্তু সকলের আগে সম্পন্ন হয়। শ্রীক্ষেত্র শ্রীধাম বলেই হয়তো এটা সম্পন্ন হয়, তার কারণ সেখানে রয়েছে শ্রীক্ষেত্র পুরীধামের এরকম নানান অলৌকিক রহস্যই কিন্তু পুরীধামকে আর 5টা মন্দিরের থেকে আলাদা করে রেখেছে। তাই জন্যই পুরীধামের সমতুল্য কিন্তু আর নব্য প্রতিষ্ঠিত কোনো মন্দির হতে পারে না, এইটা আমাদের মাথায় রাখতেই। শ্রীক্ষেত্রে লক্ষ্মী ঠাকুরানী যেরকম জগন্নাথ দেবের পত্নী, ঠিক সেরকমই এক বাঙালি কন্যার সাথে সম্পন্ন হয়েছিল জগন্নাথ মহাপ্রভুর বিবাহ। সে এক আশ্চর্য অলৌকিক গল্প অন্য আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে বন্ধুরা, আমার দর্শক বন্ধুদের মধ্যে কেউ কি বলতে পারবে জগন্নাথের সে বাঙালি বউটির নাম কি? যদি কেউ জানো তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিও। শ্রীক্ষেত্র পুরীধামের এরকম আরও নানান রকম আশ্চর্যজনক ঘটনা আছে, যেগুলো শুনলে মনটা প্রভুর জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর হবে না কেন বলুন তো বন্ধুরা? মূর্তিটাও তো সেরকম মনোহর, হাত পা নাই থাকতে পারে, কিন্তু দেখে মনে হয় প্রভু যেন আমাদের আলিঙ্গন করতে ডাকছে, তার মধ্যেই যেন পূর্ণ ব্রহ্ম বিরাজমান। সে পূর্ণ ব্রহ্মরূপে আমাদের দর্শন দিচ্ছে, আমাদের উদ্ধার করছে। পতিত পাবনদের উদ্ধার হেতু তার রথযাত্রা, তাই জন্য এই রথযাত্রাকে কিন্তু পতিত পাবন যাত্রা বলেও আখ্যায়িত করা হয়েছে। আমার ওই দিনকে সমগ্র পুজোটা শেষ করতে করতে প্রায় 7:30 8টা বেজে গেছিল। আর মহাপ্রভুর ভোগেও ছিল খিচুড়ি, মালপোয়া, কণিকা ভোগ, আলুর দম, 5 তরকারি, চাটনি, পায়েস, বোঁদে, পান, ডাব, এইসব সমস্তটাই বাড়িতে মহাপ্রভুর উদ্দেশ্যে বানিয়ে নেওয়া হয়েছিল। আর মহাপ্রভুর ভোগ আমি সবসময় মাটির পাত্রে দেওয়ার চেষ্টা করি, আমার ভাল লাগে, তাই জন্যই আমি দেওয়ার চেষ্টা করি, আলাদা করে এরকম কোনো কারণ নেই। যাই হোক বন্ধুরা, এইটা ছিল আমার রথযাত্রা। এর ফাঁকে যতটা সম্ভব ততটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ জানাবো অনেক দে, ঐশিক পাল, শুভঙ্কর ঘোষ, রৌনক কর্মকার, সবিতা দত্ত, রোহন বিশ্বাস, রানাঘাট থেকে দেখছো, দেবজ্যোতি বাবু, পবিত্র মণ্ডল, সুপ্রভাত গাঙ্গুলি, দেবাদিত্য মিত্র, তোমাদের সবাইকে, তোমরা এত ভালোবাসার সাথে আমার ভিডিও দেখছো তার জন্য কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ অবধি আমার পাশে থেকো, খুব তাড়াতাড়ি অন্য আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।